চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকো নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চট্টগ্রামে জুমার নামাজ শেষে ওয়াসামোর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে হেফাজতের কেন্দ্রীয় নেতারা সহ সাধারণ মুসল্লিরাও অংশ নেয়। রাজশাহী নগরীর 0 পয়েন্টে জমায়েত হন মুসল্লিরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। লক্ষ্মীপুরে মার্কাজ মসজিদ ও চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন স্থান ঘুরে উত্তর তেমুহানি গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে ঝালকাঠি, নাটোর ও পিরোজপুরে। আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইসকো নিষিদ্ধের দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে গুজব নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসাইন। সকালে চট্টগ্রামে লোহাগাড়ায় সাইফুলের কবর জিয়ারত শেষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে দেশি বিদেশি তৎপরতার কথা সামনে এনে ধর্ম উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সৌহার্দ্য রক্ষায় সজাগ থাকতে হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন। পরে সাইফুলের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেন তারা। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। দোষী যেই প্রমাণিত হবে আমরা তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করব। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার চেম্বারের সহকর্মী ও সহপাঠীরা। পেশার বিষয়ে সচেতন সাইফুলের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তারা। আর সাইফুলের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। মাস তিনেক আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সিনিয়র আইনজীবী নুরুল মুস্তফা সোহেল। এরপর পুরো একা হাতেই চেম্বার সামলেছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পাশাপাশি তার পরিবারের দেখাশোনাও করেছেন নিয়মিত। এখনও সাইফুলের চেম্বারে পড়ে আছে তার ব্যবহৃত পোশাক, গাউন আর কলার। অনেকদিন পর চেম্বারে এসে জুনিয়রের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা। আমার কোমর থেকে রানের হাট পর্যন্ত পুরো ভেঙে গেছিল। তো এই কারণে ও আমার ওয়াইফকে সান্ত্বনা দিত, আপনি ভাবি বিরক্ত হয়ে না, আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন না, আপনি ভাইয়াকে বিরক্ত বোধ করিয়েন না। 2018 সালে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন সাইফুল। বিনয়ী ও কর্মঠ সাইফুলকে নিয়ে গর্ব ছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদেরও। কাদের উস্কানিতে আজকে এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে সেটা আমরা বিচার চাই। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সংসারে সাইফুল ছিলেন একমাত্র উপার্জনক্ষম। তবে বিশেষ ব্যবস্থায় তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। মানবিক বিষয় যে তার পরিবারের পাশে দাঁড়ানো, আমি আশা করব যে আমরা পরবর্তী সবাই আইনজীবী সমিতি একটা সিদ্ধান্ত নেবে, আমরা তার পাশে থাকার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ নেব। পেশাগত জীবনে উজ্জ্বল সাইফুল সচেতন ছিলেন দেশের রাজনীতি নিয়েও। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে জেলা বিএনপির কার্যালয় ও একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে শহরের সর্দারপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। গতরাতে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সর্দারপাড়ায় এম এ রশিদ নামে একটি হাসপাতালে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের মারধর করে। এতে আহত হয়েছে 4 জন। হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্র দেখায়। এরপর পরই হাসপাতাল থেকে বের হয়ে বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর করে। পূর্ববিরোধের জেরে বিএনপির জেলা কার্যালয়ে হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপি নেতারা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা এসে আমাদের সিকিউরিটি গার্ড যে আছে, সিকিউরিটি গার্ড যে ডেস্ক আছে তাদেরকে পিস্তল ধরেছে, তাদের সাথে থ্রেট দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে। জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা যারাই ঘটাক, আমার ধারণা
যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। বগুড়ায় প্রতিবেশী বাড়ি থেকে নিখোঁজের একদিন পর শিশু মাহাদি হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের চারমাথার ধমকপাড়া এলাকায় প্রতিবেশী তাহমিনা আক্তারের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মাহাদি হাসানকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় প্রতিবেশী তাহমিনা। এরপর থেকে মাহাদিকে আর খুঁজে পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। পরে ভোরে স্থানীয়রা তাহমিনার ঘরে শব্দ শুনে তাকে ডেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে কী কারণে শিশু মাহাদিকে হত্যা করা হয়েছে এ নিয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। ওই মহিলা হচ্ছে প্রলোভন দিয়ে বাচ্চাকে বিস্কুট খাওয়াছে, বিস্কুট খাওয়ানোর পরে তারপর থেকে তো নাই। রাত্রেবেলা রাখছে, এগুলো সব কালো, গলায় টিপ দেওয়ার জন্য এই পর্যন্ত। আর যখন বলছে যে এই মাসে, তখন ও মনে করেন ছুটে পালাইছে একবারে, ওই একবারে গোদারপাড়া থেকে ওকে ধরে নিয়ে আসছে। এলাকার লোকজন ভীষণ বিক্ষিপ্ত ছিল। আমরা আপাতত ওই সাসপেক্ট আসামিকে আমরা হেফাজতে নিয়েছি। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পিওতে আবারও যাব, গিয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আসলে প্রকৃত রহস্যটা কি। রাজধানী বাজারে সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন, তবে শুল্ক কমায় দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। এদিকে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। সয়াবিন তেলের সংকট কাটাতে সপ্তাহ দুয়েক আগে আমদানিতে শুল্ক 10% থেকে 5% করা হয়। তবে শুল্ক ছাড়ের এমন উদ্যোগেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। খোলা সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়, আর 1 লিটার সয়াবিনের বোতল বিক্রি হচ্ছে 167 টাকায়। তবে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না 1 ও 2 লিটারের বোতল। এর জন্য খুচরা বিক্রেতারা দুষছেন ডিলার ও কোম্পানিকে। তারা আমাদের যে কোনো সব তেলের সংকট দেখাচ্ছে। হাফ লিটার হইতে 1 লিটার তেল দিচ্ছে না, হাফ লিটার তেল দিচ্ছে না, 5 লিটার দিচ্ছে না, 2 লিটার দিচ্ছে না, সবগুলা সীমিত। মানে আমার ধরে লাগবে 5 কার্টন দিচ্ছে, আমাকে 1 কার্টন। যারা তেলটা কিনে একই সমস্যা, এরা কি কারণে তেলটা দিচ্ছে না আমাদের। এদিকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত নতুন আলু বাজারে ওঠা শুরু করলেই কমে আসবে দাম। নতুন আলু বাংলাদেশে এখনো উঠি নাই, ইন্ডিয়ানটা আইছে বাজারে 90 টাকা খুচরা বেচতেছি, আর দেশি পুরানটা 80 টাকা বেচতেছি। নতুন আলু 20-25 দিনের ভিতরে চলে আসবে দেশি আলুটা, এটা তো ইন্ডিয়ান আলু। আর আলু যখন ওঠে তখন একটু দাম বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে আলুর দাম কমে। সরকার কর কমাইলেই বাজারে তার প্রভাব পড়বে এটা আমি মনে করি না। তার কারণ বাজার এই কর যে কমাইলো সেটার মনিটরিং থাকতে হবে। প্রায় 3 মাস পর চালের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে প্রায় সব ধরনের চালের কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। মোটা চালের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 53 টাকায়, আর 3 টাকা কমে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা পর্যন্ত দামে। এছাড়া বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমেছে সব ধরনের সবজির দাম। সেখানে আলু বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা কেজিতে। প্রতি কেজি 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। তবে কেজিতে 10 টাকা বেড়ে 310 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। এদিকে রাজশাহীতে কাঁচামরিচ কেজিতে 40 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়, আর 10 টাকা বেড়ে আলুর দাম 75 টাকা। তবে সব শীতকালীন সবজির দাম বেড়েছে সিলেটে। বরিশালে বাজারে সরবরাহ ভালো থাকায় দাম কমেছে সবজির। মাছের দামও বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। এদিকে বগুড়ার বাজারে দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আলুর দামটা বেশি বাড়তি। গত সপ্তাহে আলু ছিল 60, এর সপ্তাহে আলু 70, 65, 65.5 কেনা। সংকট দেখতেছি 1 সপ্তাহ 10 দিন এরকম। মার্কেটে 250 মিলি, হাফ লিটার, 1 লিটার, 3 লিটার কোনো তেলে মার্কেটে নাই, এমনকি 5 লিটারও নাই। আমাদের যা ইনকাম তাতে আপনার এই বাজারে আসি 2500-2200 টাকা নিয়ে আসছে 1 কেজি গরুর মাংস, আর এই যেগুলো কিনতে শেষ। চাঁদপুর বাজারে স্বস্তি ফেরাতে স্থানীয় যুবকদের উদ্যোগে গ্রামীণ হাটে বিনা লাভে মাছ, মাংস ও শীতের সবজি বিক্রি হচ্ছে। ভোর থেকে ফরিদগঞ্জের মান্দারতলী এলাকায় মান্দারতলী যুব কল্যাণ সংঘের উদ্যোগে এই বাজার চালু করা হয়।
উদ্যোক্তারা জানান, মূলত নিম্ন ও মধ্যবিত্তদের কথা বিবেচনায় রেখে এই বাজার চালু করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বিনা লাভের এই বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। কুয়াকাটায় কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। প্রেস ক্লাব সংলগ্ন বাজারে 200 গ্রাম গরুর মাংস, 3 পিস আলু, 3 পিস পেঁয়াজ ও 3 পিস কাঁচামরিচের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। আর 500 গ্রাম গরুর মাংসের দাম 325 টাকা। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। গরুর মাংস কিনছি কিন্তু কম দামে কিনতে পেরেছি। এই বাজারটা যদি চালু থাকে তাহলে মধ্য আয়ের মানুষের জন্য খুবই সুবিধা হয়। বেশ ভালোই, এবং অন্যান্য শাকসবজি তাজা আছে, বেশ ভালোই। এরকম এটা চালু থাকলে অবশ্যই ভালো। কম মূল্যের দ্রব্যের কারণে আমাদের আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেখানেও একটি ভালো প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের দাম কমেছে, ক্রেতারা দরদাম করতে পারছে এবং ক্রেতারা বলছে যে এই পণ্য এত টাকা কম না রাখলে কিন্তু কৃষক বাজারে চলে যাব। জামালপুরের চরাঞ্চলে মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও শীতে রোগবালাইয়ের আক্রমণে ক্ষতির মুখে সবজি চাষিরা। এর ফলে লোকসানের আশঙ্কা তাদের, যার প্রভাব পড়তে পারে বাজারেও। তবে মৌসুমের এখনও সময় থাকায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। বলছে, ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে প্রণোদনা। করলা, পটল, চিচিঙ্গা, টমেটো, শসা সহ নানা জাতের শীতকালীন সবজির আগাম চাষ হয় জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে। কিন্তু এবার জমিতেই গাছ মরে যাওয়া সহ রোগবালাইয়ের কারণে লোকসানে চাষিরা। তারা বলছেন, মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে ঝরে গেছে অনেক সবজির মুকুল। এখন সবজি তোলার আগ মুহূর্তে বেড়েছে পোকার আক্রমণ। সার কীটনাশক দিয়েও কোনো লাভ হয়নি। বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে গা, জোয়ার কেটে গেছে গা, ফলন কম হয়েছে। ফুলে গেছে গা, গাছ পাইকে গেছে গা, জ্বর জুড়ে গেছে গা। ব্যবসায়ীদের দাবি, ফলন কম হওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। 20 মিনিট তো ওই ক্ষেত্রে না 4-5 মণ মাল ওঠে, এর জন্য বেশি দামে কিনে লাগতেছে। ফলন কম, সেই জন্য দাম একটু বেশি দিয়ে কিনে লাগছে, আমাদের বেচা লাগে বেশি দিই। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। এছাড়া মৌসুমের আরও সময় থাকায় ফলন নিয়ে কিছুটা আশাবাদী তারা। বৃষ্টির কারণে আমাদের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটা আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে সেটাকে আমরা কৃষকদেরকে পুষিয়ে দিব। আর যেহেতু আমাদের এখনো অনেকটা সময় আছে, কাজে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জনে সক্ষম হব বলে আমরা আশা করছি। গত মৌসুমে জেলায় 17,252 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। এবছর এখন পর্যন্ত আবাদ হয়েছে 14,045 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইফয়েডের জীবাণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এগুলো মানুষের শরীরে অন্য ব্যাকটেরিয়া জিনগত পরিবর্তন ঘটাতে পারে বলে শঙ্কা গবেষকদের। অনুসন্ধানে পাওয়া বেশিরভাগ সালমোনেলা জীবাণু অ্যান্টিবায়োটিক বিরোধী। চট্টগ্রামের হাসপাতাল, রেস্তোরাঁ আর বাসা থেকে নেয়া 150 পানির নমুনা নিয়ে এই গবেষণা হয়েছে। খাবার পানিতে জীবাণু শনাক্তে 2022 সাল থেকে গবেষণা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং শহরের 150টি উৎস থেকে নমুনা নেওয়া হয়। এর মধ্যে 8টিতে টাইফয়েডের সালমোনেলা টাইপি জীবাণু পাওয়া যায়। এসব জীবাণুর 87 ভাগই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রোধী। গবেষকরা জানান, বেশিরভাগ নমুনায় 4 ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তারা। এগুলো মানুষের শরীরে ঢুকলে অন্য ব্যাকটেরিয়াকেও জিনগত পরিবর্তন ঘটাতে পারে। ফিজিওলজিক্যাল সিস্টেমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ঢুকে যেতে পারে, যেটা খুবই কনসার্নিং। কারণ মানুষ তো পানি পান করছে, তার মাধ্যমে এই জিনগুলো ঢুকে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে। কোনো না কোনো সময়ে হয়তো আমাদের জেনেটিক লেভেলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে এই কন্টামিনেশনের ফলে। চিকিৎসকরা বলছেন, বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা ছাড়া এসব জীবাণু দূর করা সম্ভব নয়। এছাড়া নতুন ওষুধ নিয়েও কাজ করছেন গবেষকরা। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা ধরে পানি ফুটানো, আর একটা হচ্ছে যদি আমাদের সামর্থ্য থেকে রিভার্স অসমোসিস অথবা আরও প্লান্ট, যেটা এটার মাধ্যমে আমরা ওই জীবাণুটাকে ফিল্টার করে আমরা খেতে পারি। এই বের হওয়ার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এমন ড্রাগ নিয়ে আসা যেটা হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট হবে না, সেটা হতে পারে প্রোবায়োটিক। আমরা আমাদের ল্যাবে ইনশাআল্লাহ শুরু করেছি প্রোবায়োটিকের কাজ। আমি আশাবাদী হয়তো আপনাদের কিছু ভালো রেজাল্ট দিতে পারবো। এই গবেষণায় যুক্ত রয়েছেন জৈব প্রযুক্তি বিভাগের 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী। এতে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
খুলনার সোনাডাঙ্গায় আগুনে পুড়ে মারা গেছেন বাসের হেলপার শরীফুল। শুক্রবার রাতে বাস টার্মিনালে সুন্দরবন পরিবহনে আগুন লাগে। নিহত শরীফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। পুলিশ জানায়, রাত 1:30টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের পর বাস থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পুড়ে যায় বাসটি। জানা যায়, বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন শরীফ। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলে আমরা ঘটনাস্থলে যাই, যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরবর্তীতে ওখানে একটা ছেলে শরীফ নামে একটা ছেলেকে আমরা পাই মৃত অবস্থায়। পরে স্থানীয় লোকজনকে জানতে পারি যে গাড়ির ভিতরে ঘুমাইছিল, সম্ভবত কয়েলের আগুন থেকে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 2025 সালের মধ্যে দেশের জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পাওয়া প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে হবে দ্রুত। পাশাপাশি নন গ্রিন ইয়ার্ডগুলোকেও দ্রুত গ্রিন ইয়ার্ডে উন্নীত করা হবে। আন্তর্জাতিক কনভেনশন না মেনে শিপ রিসাইক্লিং করায় অতীতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। অনুষ্ঠানে জাহাজ ভাঙতে বিভিন্ন প্রতিষ্ঠানের এনওসির ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের সহায়তা চান জাহাজ ভাঙা শিল্প মালিকরা। যশোরে এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। চিকরগাছার কাশীপুরে সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ফখরুলের গ্রামে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নির্যাতনকারী পুলিশের এএসপি ফখরুল হাসান, তার বাবা কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও বড় ভাই যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেনের শাস্তি দাবি করেন তারা। বলেন, মুক্তিযোদ্ধা কোটায় ফখরুল হাসান 37তম বিসিএসএ পুলিশ ক্যাডার এবং বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। এমনকি এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে সন্ত্রাসী প্রান্ত বাহিনীকে অর্থায়নের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। 20 নভেম্বর ফখরুলের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খান। জমি সংক্রান্ত বিষয়ে অনেক হয়রানি করে এবং দলীয় ক্ষমতার অপব্যবহার করে এবং তাদের উপরে অনেক সময় অত্যাচার করে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন করে 300 টাকার ইসলামে সই করায় নেই। আমার স্বামীর মিথ্যা মামলায় যাত্রাবাড়ি থানায় অস্ত্র ডাকাতি আইনি মামলায় ফেলাই দিয়েছে। ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে একটি কীটনাশকের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 10টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 7 ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহত নেই। তাৎক্ষণিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ। বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া ম্যানেজার মামুনার রশিদ বলেন, কীটনাশক তৈরির সরঞ্জাম রাখা গোডাউনটি সবসময় তালাবন্ধ থাকত। বাইরে কেবল একজন দারোয়ান ছিল। আগুনে পুরো গোডাউনটি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানান তিনি। প্রশস্ত সড়ক আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর সুখ্যাতি থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শহরের ফুটপাতগুলো। গেল 4 মাসে চুরি হয়েছে 4.5 শতাধিক স্ল্যাব। সড়কবাতির তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে, অভিযোগ নগরবাসীর। রাজশাহীর 13 খাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত 575টি স্ল্যাবের 450ই চুরি হয়ে গেছে। মাদকসেবীরা রাতের অন্ধকারে এগুলো নিয়ে যাচ্ছে, পরে বিক্রি করে দিচ্ছে ভাঙাড়ির দোকানে। স্থানীয়রা বলছেন, চুরি বাড়তে থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ফুটপাথে চলাচল। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের। এদিকে কোনো স্ল্যাব নাই, সব চুরি করে বেঁচে দিচ্ছে ভেঙে। আর চোররা কি করছে, তুলে নিয়ে বাগানে যে ভেঙে বেচছে ভাঙড়ি পড়তে নিশা খাওয়ার লেগে। মানুষও পড়ে আছে রাস্তাঘাটে, তারপরে দুর্ঘটনা ঘটছে ছেলেবেলে ফুটপাতের রাস্তা যেহেতু চলাচল আর হাইওয়ে রোড। প্ল্যানিংগুলো যদি তারা একটু সঠিকভাবে যদি করে এবং যদি অনেক দিন যাতে টেকসই হয় এরকম যাতে কোনো প্ল্যানিং ব্যবস্থা যদি করতে পারে তাহলে অনেকটাই সুবিধা হয়। চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি 4টি সড়কের মাটির নিচ থেকে প্রায় 920 মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির বিষয়ে এরই মধ্যে থানায় অভিযোগ করেছে সিটি কর্পোরেশন।
নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে এটা জিডি আকারে দেওয়া আছে, তারাও তাদের কাজগুলো করছে। এরকম চুরি শহরে হচ্ছে, আমাদের স্থাপনাগুলি অনেকটা মনে হচ্ছে যে চোরদের একটা স্বর্গরাজ্যের মতো অবস্থা। আমরা অভিযোগ তদন্ত করছি এবং যারা এই ধরনের নেককার কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক বা ফুটপাত নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়ার দাবি নগরবাসীর। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে 2 জন টেটাবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। সকালে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে 15 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেটাবিদ্ধ 2 জন সহ 4 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাদেদুর রহমান। যাত্রীর অভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়তে পারেনি কেয়ারি সিন্দবাদ জাহাজ। বিআইডব্লিউটিএ ঘাটে আরও 2টি জাহাজ অপেক্ষমান, তবে দিনে 1টি জাহাজ চলাচলের অনুমতি আছে। সরকারি এই সিদ্ধান্ত মানতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ডিসেম্বরের সব টিকিট বিক্রি হলেও দ্বীপে যেতে এখনও নিবন্ধন ব্যবস্থা চালু না হওয়ায় উদ্বিগ্ন ট্যুর অপারেটররা। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করেছে কেয়ারি সিন্দাবাদ, সাথে রয়েছে আরও 2টি জাহাজ। তবে সেন্ট মার্টিনে যেতে শুধু 1টি জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি আছে। ট্যুর অপারেটররা বলছেন, ডিসেম্বরের সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, কিন্তু নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ম্যাক্সিমাম টিকিট হচ্ছে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। কিন্তু আমরা সরকারের যে নিবন্ধন ওটা এখনো পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না। ট্যুর অপারেটরও এই সম্পর্কে অজ্ঞ, পর্যটকরাও অজ্ঞ, যার ফলে জটিলতা দেখা দিয়েছে সেন্ট মার্টিন ভ্রমণ। বৃহস্পতিবার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দাবাদের, কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সেটা ঘাট ছাড়েনি। আশা করতেছি আগামী 1 তারিখ থেকে কক্সবাজার থেকে যথেষ্ট পর্যটক পাবো এবং এখান থেকে আমরা যেতে পারবো। জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা না মেনে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে, তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে এবং রাতে থাকা যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারবেন 2000 পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।